আজকে এই আন্দোলনের সভায় মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলকার অত্যন্ত প্রিয় মানুষ, যিনি মমতা ব্যানার্জির একটা অঙ্কুরিত বীজকে নিয়ে গিয়ে হাওড়া জেলায় বপন করে গোটা হাওড়া জেলাকে তৃণমূলময়ী করে তুলেছিলেন। তিনি আমাদের সকলকার প্রিয় নেতা, আমাদের অভিভাবক মাননীয় প্রিয় নেতা। মনে আছে সেদিন কিন্তু আমাদের কাছে সেদিন আমাদের কাছে কোনো প্লেয়ার ছিল না, সেদিন একমাত্র লোক ছিলেন তার নাম মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি অঙ্কুরিত বীজ হাওড়ায় বপন করে আজকে হাওড়াকে তৃণমূলময়ী করে তুলেছে। গদ্দার হটাও দেশ বাঁচাও, রাজীব ব্যানার্জি মঞ্চে উঠতেই নিচ থেকে স্লোগান। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। গদ্দার হটাও দেশ বাঁচাও। কলকাতায় তৃণমূল কংগ্রেসের যে ধর্ণা মঞ্চ চলছে আজকে, সেখানে তৃণমূল কংগ্রেসের হাওড়া নেতৃত্বের প্রোগ্রাম ছিল। আর যখন সেখানে রাজীব ব্যানার্জি পৌঁছান, মানে মঞ্চে ওঠেন, তখন নিচ থেকে স্লোগান ওঠে, গদ্দার হটাও দেশ বাঁচাও। স্লোগান এতটাই জোরালো হচ্ছিল যে রাজীব ব্যানার্জি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। নেতৃত্বের পাশে দাঁড়িয়ে ছিলেন যখন বক্তা বক্তব্য রাখছিলেন, কিন্তু স্লোগান এতটাই জোরালো হচ্ছিল যে উনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, বসে পড়লেন, নিজেকে কার্যত আড়াল করে নিলেন। দেখুন দর্শক, ক্যামেরাতে পরিষ্কার দেখা যাচ্ছে না। যখন এইসব স্লোগান চলছিল, যারা ওখানে বক্তব্য রাখছিলেন তারা বক্তব্য কন্টিনিউ করছিলেন, কিন্তু নিচ থেকে স্লোগান এতটাই জোরালো হচ্ছিল যে তাদের বক্তব্যই শোনা যাচ্ছিল না। এবং পরিস্থিতি এমন হয় যে যারা ওখানে ছিলেন তারা অনেকেই কার্যত অস্বস্তির মধ্যে পড়ে যান। এবং তারপরে যেটা দর্শক দেখলাম, আপনারাও দেখতে পাবেন, আমি কিছুক্ষণ আগেও এই ভিডিওটা দেখেছি, দেখবেন যে রাজীব ব্যানার্জি কিভাবে ওখান থেকে উঠে চলে যাচ্ছেন। দেখুন, আড়াল করে নিজেকে তো নিজেকে আড়াল করে তো বসে রয়েছেন এখনো, এদিকে সামলানোর চেষ্টা হচ্ছে। আমি দর্শক আরো খানিকটা অডিও শোনাই আপনাদেরকে, শুনুন কি হয়েছে আজকে। আমাদের দেশে গণতন্ত্রকে রক্ষা করার লড়াই, তাই বন্ধু আপনাদের কাছে বলি, আবাস যোজনার লড়াই চলবে, 100 দিনের কাজের লড়াই চলবে, স্বাস্থ্য বিষয়ে লড়াই চলবে, কিন্তু দেশ যদি না থাকে, দেশ যদি টুকরো টুকরো হয়ে যায়, দেশ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে জেনে রেখে দিন, আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের গণতন্ত্র শেষ হয়ে যাবে। আমি আপনাদের কাছে সকলকে অনুরোধ করব, অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ ভাবে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেস গঠন করার সময় আপনারা আপনাদের সর্বোচ্চ ত্যাগ করে দিয়ে কখনো বাড়ির কথা ভাবেননি। শেষ পর্যন্ত রাজীব ব্যানার্জি মঞ্চ থেকে চলে গেলেন। এতটাই চিৎকার হচ্ছিল, সহ্য করতে পারছিলেন না কার্যত, সেই জন্য মঞ্চ ছেড়ে একেবারে চলে গেলেন। কিন্তু তারপরেও ওখানে যারা স্লোগান দিচ্ছিলেন তারা থামছিলেন না, তারপরেও তারা চিৎকার করছিলেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে শেষ পর্যন্ত দেখলাম সুব্রত বক্সী তিনি আবার মাইক ধরেন, মাইক ধরে তিনি আবার হুঁশিয়ারি দেন, এসব করলে অমুক তমুক। আমি দর্শক সেটাও একটু আপনাদেরকে শোনাবো। অনেক চব্য হয়েছে আজকে, যখন কিছুতেই সামাল দেওয়া যাচ্ছিল না যারা বক্তব্য রাখছিলেন। এবং দেখছিলাম তারপরে প্রসূন ব্যানার্জি তিনি উঠলেন, তিনিও অনেক কিছু বলার চেষ্টা করছিলেন, কিন্তু তিনিও পেরে উঠছিলেন না। দেখুন দর্শক আরো খানিকটা।
আমি অনুরোধ করছি যাদের নাম ঘোষণা হয়েছে তারা ছাড়া দয়া করে কেউ স্টেজে থাকবেন না। যারা শাখা সংগঠনের মঞ্চের মধ্যে যে সমস্ত নেতারা আছেন তারা সবাই নেমে যান, এক্ষুনি সভা বন্ধ করে দেবো। এটা গুন্ডামি বদমাইশি জায়গা নয়। আমি আপনাদের বলছি সবাই নেমে যান, যারা নেতৃবৃন্দ আছেন যারা আছেন তারা সবাই নেমে যান এখান থেকে। অনেক মিনিট দাঁড়াবেন না। নমত আপনাদের সব দিয়ে এই যে পূর্ণামন্ত চলবে। চলে যান। কোনো নেতৃত্ব থাকে না, কারণ তারা যোগ্যই নয় হাওড়া মন্ত্রী থাকা। যান সমস্ত নেতারা নেমে যান, সমস্ত নেতারা নেমে যান, সমস্ত নেতারা নেমে যান। সব নেতাকে একেবারে নামিয়ে দিয়েছিলেন সুব্রত বক্সী। কি অবস্থা দর্শক, কি অবস্থা। কোথায় গেল এই যে এই জায়গাটা। প্রসূন ব্যানার্জি বক্তব্য রাখতে গিয়ে খানিকটা হাল ধরার চেষ্টা করেন। পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে যায় যে সুব্রত বক্সী সকলকেই মঞ্চ থেকে নামিয়ে দেন। এই হচ্ছে দর্শক তৃণমূল কংগ্রেস, আর এই হচ্ছে রাজীব ব্যানার্জির সম্মান। বেচারা অনেকদিন পরে ভাবছিলেন যে মঞ্চে যাব, একেবারে মিশে যাব, মানে দলে যোগ দিয়েছি বটে, কিন্তু ওই একা একা, কখনো ত্রিপুরাতে, কখনো মিডিয়াতে, কিন্তু প্রকাশ্য জায়গাতে দলের কর্মসূচিতে নিজেকে যুক্ত করতে পারছিলেন না। তো যখন এটা চলছিল ভাবছিলেন যে মঞ্চে পৌঁছে যাই, মঞ্চে পৌঁছে গিয়ে যদি আর কি নিজেকে একটু মিশিয়ে ফেলার সুযোগ পাই, তো সেই জন্য উনি মঞ্চে গিয়েছিলেন। কিন্তু যা হলো, যে অসম্মান আজকে হয়েছেন রাজীব ব্যানার্জি, আমি জানি না উনি কি করবেন, কিন্তু দলের কর্মীরা তাকে যেভাবে প্রকাশ্য মঞ্চে গদ্দার 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 হটাও দেশ বাঁচাও বলে যেভাবে রব তুললেন এবং যেভাবে নিজে কার্যত ছিটকে চলে গেলেন, মানে এর থেকে অপমানের আর কি হতে পারে। কাদেরকে নিয়ে পার্টি করবেন? যদি কর্মীরা নিচু তলার যারা রয়েছেন যদি তারা সম্মান না দেন, তো কাদের জন্য, কাদেরকে নিয়ে উনি পার্টি করবেন? একেবারে যাচ্ছে তাই কাণ্ড। এবং গোটা মানে হাওড়া নেতৃত্বের সকলকেই মঞ্চ থেকে নেমে যেতে বললেন বা নামিয়ে দিলেন সুব্রত বক্সী। সকলেরই তো একটা অসম্মান, যে কি হচ্ছে, একটা মিনিমাম সম্মান নেই, যে যা খুশি যা খুশি। আর আমি রাজীব ব্যানার্জির কথা বলবো, বিজেপিতে অক্সিজেন পাচ্ছিলেন না, সম্মান পাচ্ছিলেন না, পুরনো দল তৃণমূল কংগ্রেস, তাতে ফিরে গেলেন। কিন্তু ফিরে গিয়ে এটা কি হচ্ছে? মিনিমাম সম্মানটুকু আপনাকে দেওয়া হচ্ছে না। এ তো একেবারে ঘাড় ধাক্কা দিয়ে কার্যত নামিয়ে দেওয়া। মঞ্চে গেছেন, মঞ্চে গিয়ে আপনি হয়তো মানানোর চেষ্টা করছিলেন, আমি দেখছিলাম, আবার হাত নাড়ছিলেন রাজীব ব্যানার্জি মঞ্চে উঠে। আমি দেখাবো, দর্শক দেখতে পাবেন আপনারা। মঞ্চে উঠে উনি আবার হাতটা নাড়ছিলেন কর্মীদের উদ্দেশ্যে, দেখতে পাবেন দর্শক এই জায়গাতে। উনি আর কি নিজেকে একটু মেশানোর, এই যে নিজেকে মেশানোর চেষ্টা করছিলেন আর কি নেতৃত্বের সঙ্গে, কর্মীদের সঙ্গে। কিন্তু না, ওঠার কয়েক মিনিটের মধ্যেই একেবারে এই স্লোগান উঠতে শুরু করে, গদ্দার হটাও দেশ বাঁচাও। এমন জোরালো স্লোগান যে উনি মঞ্চে থাকতেই পারলেন না, নেমে যেতে বাধ্য হলেন এবং সুব্রত বক্সী সকলকেই নামিয়ে দিতে বাধ্য হলেন। ফলে দর্শক, যথেষ্টই একটা অস্বস্তিকর একটা প্রোগ্রাম। তৃণমূলের নেত্রী উনি এই ধর্ণা মঞ্চ স্টার্ট করেছেন এবং দুদিন দিনে থেকে তারপর থেকে সব বিভিন্ন শাখা সংগঠন এবং জেলা নেতৃত্বকে একদিন করে এই ধর্ণা মঞ্চ কন্টিনিউ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। কিন্তু হাওড়ার আজকে যে প্রোগ্রামটা হয়েছে, হাওড়া নেতৃত্বের একেবারে যাচ্ছে তাই যে একটা মঞ্চের একজনকে নিয়ে তো হলো গন্ডগোল, কিন্তু সকলকেই মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো।
ফলে দর্শক কি বলবেন আপনারা? আর আমি যেটা বিশেষ করে জানতে চাই আপনাদের কাছ থেকে, রাজীব ব্যানার্জির এই যে অবস্থা সেটা দেখে আপনারা কি বলবেন? তাহলে কি ওই মিডিয়া পলিটিশিয়ান মানে মিডিয়া লিডার হিসেবে থেকে যাবেন? ওই মুখপাত্র হিসেবে টিভিতে টক শো হলে শুধু অংশগ্রহণ বা ভিন রাজ্যে প্রোগ্রাম হলে সেখানে যাওয়া? তো যে দলের শিকড় হচ্ছে এই বাংলাতে, যদি সেখানেই রাজনীতি করতে না পারেন, যদি সেখানেই কর্মীদের সঙ্গে মিশতে না পারেন, বা কর্মীরা যদি আপনাকে না নিতে চান, যদি আপনাকে দেখে এরকম গদ্দার গদ্দার বলে স্লোগান দিতে শুরু করেন, তাহলে কি করে দলটা করবেন? আর কি আশাতে ফিরে গেলেন দলটাতে? দলটাতে তো চলে গেলেন, তো অনেকদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কি পেয়েছেন? শুভেন্দু অধিকারীও তো এসছেন ওই একই সময়ে, বিজেপিতে এসছেন। আজকে শুভেন্দু অধিকারীর কি সম্মান? আজকে শুভেন্দু অধিকারীর কি সম্মান? উনি তো, হ্যাঁ আপনি হয়তো জিততে পারেননি, এমএলএ হতে পারেননি, কিন্তু থাকলে আর যাই হোক এতটা অসম্মান হয়তো আপনাকে সহ্য করতে হতো না, বা এতটা অসম্মান হয়তো আপনাকে হতে হতো না, অসম্মানিত হতে হতো না। যেটা শুভেন্দু অধিকারী আজকে যে সম্মান পাচ্ছেন বিরোধী দলে গিয়ে, মানে বিজেপিতে গিয়ে, আজকে মানে কোথায় তফাৎটা কোথায়? আপনি দলে ফিরে ফিরে এসছেন, কিছু পেয়েছেন? কিছু পেয়েছেন? আগের জায়গা ফেরত পেয়েছেন? সম্মান পাচ্ছেন? এই তো দেখতে পাচ্ছি আপনার হাল। তো কি করেছেন? আপনার তো মনে হচ্ছে একুলো গেল ওকুলো গেল, কিছুই আপনাকে তো আর, মানে আপনার তো কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না পলিটিক্সে। আজকে আবার এইভাবে অপমান, আমার মনে হয় চরম একটা ভুল সিদ্ধান্ত আপনি নিয়েছেন, ওই দলে ফেরত যাওয়াটা। সেটা আপনি আপনার ভালো যেটা বুঝেছেন করেছেন, যা বুঝছেন করছেন বা করবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা মানে ভালো দেখতে পাচ্ছি না আর কি আপনার বিষয়ে। দর্শক যদি কিছু বলার থাকে আপনাদের, অবশ্যই এ নিয়ে বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভি।